তাহলে দেখুন এখানে আবার সতীদাহ নিবারণটা একদম শেষে এসে পৌঁছচ্ছে এবং বলা হচ্ছে যে পৌত্তলিকতা বিরোধীদের যে মনোভাব তার কথা বলা হচ্ছে শেষে। তাহলে এই দুটো আমরা পুরাণ লেখককে তুলনা করতে চাইছি। একটা তার দেশের মানুষ দেশেকে লিখছেন, আর পরেরটা বিদেশে তার সমাধির পাশে যেটা রয়েছে সেখানে কি বলা হচ্ছে, এবং সেটা কারা বলছেন? ইন দ্য গ্রেটফুল রিমেম্ব্রেন্স অফ হিজ কান্ট্রি বলে তার স্মৃতির কথা বলা হচ্ছে। এখন রামমোহনের যে মূর্তিগুলো আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায়, কোনোটা বিদেশে, কোনোটা স্বদেশে, কলকাতা শহরে, কলকাতার বাইরে নানান মূর্তি দেখতে পাচ্ছি। এবার আমরা রামমোহনের কালানুক্রমের মধ্যে ঢুকি। ৭২ জন্ম আমরা বলেছি, তার প্রথম গুরুত্বপূর্ণ কাজ হয়তো আত্মীয় সভা স্থাপন ১৮১৫ সালে, এবং তারপর ১৮২৮ সালে ব্রাহ্ম সভা স্থাপন, পরে ব্রাহ্ম সমাজে তার রূপান্তর। এবং আমরা জানি ১৯ শতকের সংস্কার আন্দোলন বাংলায় তার মূল শক্তি ছিল এই ব্রাহ্ম সমাজ। সেই ব্রাহ্ম সমাজ বারবার ভাঙনের মধ্যে দিয়ে গেছে। সেখানে আরো আদি ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষ ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ, নানান ভাগ রয়েছে। কিন্তু রামমোহন সেই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, এবং সেই প্রতিষ্ঠাতা হিসেবে তিনি একটা ভিন্ন ভাবনার পরিষদ তৈরি করলেন। আমরা ১৯ শতকের প্রগতিশীলতার যে নানান রকম মাপকাঠি কথা বলি, মাপকাঠি সবকটাই যেন ব্রাহ্ম সমাজের সদস্য তাদের সঙ্গে সম্পৃক্ত মানুষজনের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। এবার আমি আগেই বলেছিলাম যে ঈশ্বর ভাবনা, ধর্মভাবনার যে কথা রামমোহন বলছেন সেটা চিরাচরিত হিন্দু ধর্মের থেকে আলাদা। যদিও আজকে ব্রাহ্ম ধর্ম হিন্দু ধর্মের একটা অংশ হিসেবে গণ্য করা হয়, কিন্তু রামমোহন যেটা বলছেন, পুতুল পুজোর বিরোধী কথা বলছেন এবং ঈশ্বরকে বলছেন নিরাকার চৈতন্য স্বরূপ, সেটা ধর্মের দিকে গেল। কিন্তু আমি যদি বলি যে ভারতবর্ষে যে জাতীয়তাবাদের বিকাশ ঘটছে, তার যদি আমি দুটো পর্যায়ে ভাগ করি, প্রথম পর্যায়টাকে বলবো দ্য ফেজ অফ কালচারাল ন্যাশনালিজম, সাংস্কৃতিক জাতীয়তাবাদের পর্যায়। সেই পর্যায়ে প্রথম উদ্গাতা যদি বলি রামমোহনকে, কারণ আত্মীয় সভা প্রথম এইরকম একটা সংগঠন যেখানে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনার সুযোগ তৈরি হলো, একটা পরিসর প্রদান করলেন রামমোহন। এই যে আলাপ আলোচনার পরিসর পরবর্তীকালে আমরা দেখছি ১৮২০ দশকে বিরোজিয়ানদের একাডেমিক অ্যাসোসিয়েশন, বা ৩০-এর দশকে বিরোজিয়ানদেরই সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ, তার সঙ্গে আত্মীয় সভা, ব্রাহ্ম সমাজ সবাইকে আমরা একটা জায়গায় আনতেছে এই কারণে যে সেখানে ভারতীয়রা তাদের মতামত প্রকাশ করছেন, তারা আলোচনা করছেন, পাঠচক্র গড়ে তুলছেন, ক্ষেত্র বিশেষে পত্রপত্রিকা বের করছেন, এবং তার মধ্যে দিয়ে একটা ভারতীয় ভাবনার স্ফুরণ ঘটছে। এটাকে জাতীয়তাবাদ হয়তো আজকের অর্থে বলতে আমরা পারব না, কিন্তু জাতীয়তাবাদের যে প্রথম পর্যায় সাংস্কৃতিক এক ধরনের আদান প্রদান, তার ভিত্তি তৈরি হলো এই সময় থেকে। এবং ব্রাহ্মণদের যে বক্তব্য বলছিলাম, ব্রহ্মকৃপাহীকে বললাম, চিরাচরিত ধর্ম ভাবনার একটা সমান্তরাল বার্তা প্রদান করছে। একটু আগে যেটা লেখা ছিল ব্রিস্টলের যে সমাধি ফলকে, সেখানে বলা ছিল যে ঈশ্বরের পিতৃত্ব এবং সমস্ত মানব জাতির ভ্রাতৃত্বের কথা বলা হচ্ছে, সেইটা ব্রাহ্ম সমাজের যেন মূল বাণী। এবং ব্রাহ্ম সমাজে যদি আমরা প্রতীকের দিকে তাকাই, তার মধ্যেও এই যে জ্ঞানের কথা বলা আছে এবং কোথাও একটা সর্বধর্ম সমন্বয়ের কথা বলা আছে। ফলে আজকে ব্রাহ্ম ধর্ম একটা প্রাতিষ্ঠানিক ধর্ম হিসেবে যদি আমরা না দেখে আমরা যদি ভাবি যে আজকে কেন প্রাসঙ্গিক বলছি আমরা, যে সব সময় যখন চেষ্টা চলছে একটা সব কিছু একভাবে প্রতিপন্ন করার, যে একটাই ধর্ম, একটাই ভাষা,
সব কিছু এক, তার বদলে ভারতবর্ষের যে বহুত্ববাদ, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে ভাবনা, সেই ভাবনা কোনো না কোনোভাবে রামমোহনের ভাবনার প্রতি মিশেছিল। ফলে সেজন্য এত বছর আগে যে কথা রামমোহন বলেছিলেন, হয়তো এই ভাষায় বলেননি, কিন্তু সেটা আজকেও আমাদের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠছে। ব্রাহ্ম সমাজের নানা রকম ভাঙনের কথা বলছিলাম, কিন্তু আজকেও ব্রাহ্ম সমাজের নানান বাড়ি কলকাতায় যে রয়েছে, এটি সাধারণ ব্রাহ্ম সমাজের বাড়ি। নিয়মিত সেখানে কাজকর্ম হয়, বইপত্র বেরোয়, এবং এই সবটা নির্ভর করছে একটা প্রতিষ্ঠান গড়ে তোলার উপর। আমরা অনেক ব্যক্তির কথা হয়তো জানি, শুনি, কিন্তু সে ব্যক্তি একটা রেস থেকে যায় প্রাতিষ্ঠানিক কাজকর্মের মধ্য দিয়ে। ব্রাহ্ম সমাজ রামমোহনের ভাবনাকে ধরে রেখেছে এই প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে। এটা কখনোই ভুললে চলবে না, এবং সেটা সবসময় একটা প্রগতিশীলতার প্রতীক হিসেবে আমাদের সামনে যুবপথ বেঁধে দিয়েছে। রামমোহন গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন যে আবার মূল যাকে আমরা বলি শাস্ত্র, সেই শাস্ত্রে কি আছে। সবসময় আমরা দেখেছি যে কোনো রকম ধর্ম সংস্কারে কিছু লোক তারাই শাস্ত্র জানে এই রকম একটা কথা বলে তারা অনেক সময় অসত্য কথা বলে, অপব্যাখ্যা প্রদান করে। এটা আমরা দেখেছি খ্রিস্ট ধর্মের ক্ষেত্রেও দেখেছি। জার্মানিতে, ইংল্যান্ডে যেহেতু বাইবেল ল্যাটিন ভাষায় লেখা, তার অনুবাদ কখনো বেরোয়নি, এবং সেই বাইবেল শুধুমাত্র চার্চে বা মঠে থাকে, ফলে সেটা সহজে তার নাগাল পাওয়া যায় না। সেই সুযোগে নানা রকম বিকৃতির প্রবণতা দেখা গিয়েছিল ধর্মযাজকদের মধ্যে, যার প্রতিবাদে আমরা দেখেছিলাম ইউরোপে হয়েছিল ধর্ম সংস্কার আন্দোলন, প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট। আমি যদি বলি রামমোহন এই দেশে, এই বাংলায় ধর্মীয় সংস্কার আন্দোলন যেটা করেছিলেন, সেটাও ছিল এক অর্থে প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট। এবং এখানে দেখতে পাচ্ছি একটা ছবি, ট্রান্সলেশন of several principal books, passages and texts of the Veds, and of some controversial works on Brahmanical theology by Raja Rammohon Rai. লন্ডন থেকে বইটা বেরোচ্ছিল, সেকেন্ড এডিশনের ছবি। 1832 সালে বেরো তৃতীয় সংস্করণ, তার আগে প্রথমটা বেরিয়েছিল রামমোহন জীবিত থাকার অবস্থায়। তাহলে দেখুন যে এই যে আমরা বলি যে বেদে সব আছে বলে এক ধরনের উন্নাসিকতা কাজ করে, যে যাই বলবো তো বেদেই রয়েছে। রামমোহন সত্যি বেদে কি রয়েছে তার মূল দিকগুলো অনুবাদ করছেন ইংরেজি ভাষায়, এবং বলছেন ব্রাহ্মণিকাল থিওলজি কিছু বিতর্কিত দিকে তিনি আলো ফেলতে চাইছেন। রামমোহনের সুবিধা হচ্ছে রামমোহন জীবনে প্রচুর ভাষা শিখেছিলেন, আরবি, ফার্সি, বাংলা, ইংরেজি তো বটেই, এবং সেই উর্দু, সেই সমস্ত ভাষা তিনি ব্যবহার করেছিলেন তার জ্ঞান চর্চায়, এবং মূল টেক্সট পড়ে, মূল পাঠ তিনি ব্যবহার করে তাকে ইংরেজিতে রূপান্তরিত করছেন। এবং বেদ সম্পর্কে নানান রকম বিকৃতি, হয়তো হতে পারে কোনোভাবে নিজেদের ধর্মকে বড় করে দেখানোর চেষ্টা, আবার কেউ চাইছে হয়তো এই ধর্মে কিছুই নেই। ইংরেজদের যে বক্তব্য ছিল যে সবটাই তো অসভ্যতা, বর্বরতার ইতিহাস, আমরা এসেছি সুসংস্কৃত করতে, সুসভ্য করতে। এই যে সিভিলাইজেশন মিশনের যে গল্প, দুদিক থেকে রামমোহনের এই অনুবাদ গুরুত্বপূর্ণ হয়ে উঠল। যারা মনে করছেন ভারতের কোনো দর্শন নেই, আধ্যাত্মিকতার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ দিক নেই, তাদের কাছে তুলে ধরলেন রামমোহন বেদের অনুবাদ এবং এই ব্রাহ্মণ্যতন্ত্রের গুরুত্বপূর্ণ বিতর্কিত দিকসমূহ। আর যারা মনে করছেন সবই আছে বেদে বা সবই আছে ব্রাহ্মণ্যতন্ত্রে, তাদের দেখালেন সত্যি ঠিক কী আছে। ফলে যে কোনো যুক্তিবাদী এটাই তো দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, অর্থাৎ প্রকৃত সত্যটাকে তুলে ধরার চেষ্টা রামমোহন করছেন। আর একটু খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়, আজকে দাঁড়িয়ে হয়তো সাংঘাতিকভাবে মনে হয়, রামমোহন ভারতবর্ষে যে মুক্ত চিন্তার যে গুরুত্বপূর্ণ প্রকাশ মাধ্যম সংবাদপত্র, সেই সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে সম্পাদক হিসেবে, প্রকাশক হিসেবে এমন একটা ভূমিকা নিয়েছিলেন
যা আজকেও ভীষণ জরুরি। তিনি বের করেছিলেন সংবাদ কৌমুদী পত্রিকা 1821 সালে এবং মিরাতুল আকবর পত্রিকা 1822 সালে। এবার